He's also জুজুৎসু কাইসেন অ্যানিমের সিজন 2 একদম শেষের দিকে আমরা কি দেখতে পাই? কেনজাকু তার কালিম গেম শুরু করার জন্য গোজোকে প্রিজন রিলমে সিল করে রাখে। এরপর কি হয়? অবভিয়াসলি কেনজাকুর যে কালিম গেম ছিল সেটা শুরু হয়ে যায়। আজকে ভিডিওতে তোমরা জুজুৎসু কাইসেন অ্যানিমের সিজন 3 কমপ্লিট রিক্যাপ পেয়ে যাবে। সিজন 1, সিজন 2 এবং জুজুৎসু কাইসেন মুভি 0 সেটার ডিটেলস ভিডিও তোমরা এখানেই পেয়ে যাবে। শুধু তাই নয়, তোমাদের যদি ভালো রেসপন্স পায় তাহলে আমি সিজন 4 এবং সিজন 5ও নিয়ে আসবো। যে যাকে মজুলো বলো বা মডুলো বলো সেটা নিয়েও ভিডিও আসবে। So, don't skip. The Honored One, Golden Eraর স্ট্রংগেস্ট সর্সারার গোজো সাতুরো প্রিজন রিলমে সিল হয়ে বসে আছে। ইউজির অবস্থা এখন অনেক বেশি খারাপ। শিবুয়া ডিজাস্টারের পর ইতাতোরি সময় কাটছে কার স্প্রিটদের এক্সিকিউট করার জন্য। বুঝতে পারছো পুরো টোকিও শহরে এখন কার স্প্রিট আর কার স্প্রিট। ইউজির সামনে এখন যে কার স্প্রিট আসছে ইউজি সেটাকে এক্সিকিউট করছে। হুট করে ইউজি খেয়াল করে যে সে একটা পাওয়ারফুল কার্সকে এক্সিকিউট করার আগেই সেটা ডিস্ট্রয় হয়ে গেছে, আর এটাকে এক্সিকিউট করেছে ইউটা। ইয়েস, ইউটা এখন ইউজির পিছনে। কেন? কারণ হায়ার আপস থেকে অর্ডার এসেছে ইউজিকে এক্সিকিউশন করার অর্ডার। এর পরবর্তীতে আমরা গ্রেড 1 সর্সারার নাওয়াকে দেখতে পাই। সে ধরে নিয়েছিল যে জেনিন ক্ল্যানের হেড এখন সেই হবে, কিন্তু এখানে আরো কিছু ব্যাপার আছে। প্রথমত, গোজো যদি না থাকে তাহলে তার জায়গায় মেগুমি সবকিছু ইনহেরিট করবে। এই জন্য নাওয়া প্ল্যান করে যে সে মেগুমি এবং ইউজি দুজনকে এক্সিকিউট করে ফেলবে, যাতে করে সে নিজে জেনিন ক্ল্যানের হেড হতে পারে। অন্যদিকে আমরা ইতাদোরিকে দেখতে পাই সে জুজুৎসু হাই স্কুলে আর যাবে না। শিবুয়া ইনসিডেন্টে তার সাথে যা হয়েছে সেটার জন্য মেন্টালি অনেক বেশি ধসে পড়েছে। শুধু তাই নয়, সোসো প্রমিস করে যে সে ইউজিকে ছাড়বে না। অ্যাজ এ ব্রাদার সে সব সময় ইউজির পাশে থাকবে। এরপর আর কি তারা দুইজন মিলে বিভিন্ন কার স্পিডকে এক্সিকিউট করতে থাকে। দুইটা হাইব্রিড কার স্পিড অন্যান্য কার স্পিডকে এক্সিকিউট করছে। আইকনিক ব্যাপার। হুট করে তাদের সামনে নাওয়া চলে আসে। তার কার্স এনার্জি হলো সে অনেক দ্রুত টেলিপোর্ট হতে পারে। সে তার হিউজ স্পিড ইউজ করে ইউজিকে একের পর এক পাঞ্চ দিতেই থাকে। নাওয়ার পাঞ্চ গুলো এত বেশি স্পিড ছিল যে ইউজি রিয়াক্ট করারই সময় পায় না। অন্যদিকে সোসো নাওয়া তাকে জাস্ট পাঞ্চিং ব্যাগ হিসাবে ইউজ করে। আর এখানে আমরা দেখতে পাই দ্য আইকনিক পাঞ্চিং ব্যাগ মোমেন্ট। হুট করে তাদের ফাইটিং এর মাঝখানে ইউটা চলে আসে। ইউটার যে কার্স এনার্জি সেটা পুরো জায়গা জুড়ে ফ্লো হতে থাকে। অবস্থা খারাপ বুঝে সোসো ইউজিকে বলে যে এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু বুঝতেই পারছো আমরা ইউটাকে নিয়ে কথা বলছি। ইউজি পালাতে থাকলেও ইউটা তাকে ধরে ফেলে। ইউটার যে কার্স এনার্জি সেটা দেখে ইউজির অবস্থা খারাপ হয়ে যায়। জাস্ট ডিফারেন্সটা দেখো একবার। এরপর আর কি সময় নষ্ট না করে ইউটা ইউজিকে মেরে ফেলে। সুগুনা কিন্তু এই সব কিছুই দেখছিল, কিন্তু সে সিদ্ধান্ত নেয় যে সে কোন রকম ইন্টারাপ্ট করবে না। অন্যদিকে চোসো ফাইট করছিল নাওয়ার সাথে। নাওয়া চোসোর উপর একের পর এক পাঁচ দিচ্ছে, বাট চোসো কম না। তার যে ব্লাড ম্যানিপুলেশন টেকনিক সে সেটাকে নিয়ে যায় আরেক লেভেলে। সে নাওয়ার উপর হিউজ ব্লাড প্রেসার দিয়ে অ্যাটাক করে। এই এক্সপ্লোশনটা এত বেশি ডেঞ্জারাস ছিল যে নাওয়ার মতো এত ফাস্ট ক্যারেক্টারও একেবারে হেরে যায়। পরবর্তী সে নাওয়াকে একেবারে ফিনিশ করতে যাচ্ছিলই হুট করে তার পিছনে ইউটা চলে আসে। সে চোসোকে ইনস্ট্যান্টলি নক আউট করে ফেলে। এদিকে নাওয়ার অবস্থা কিন্তু এখন অনেক বেশি খারাপ। চোসো তার উপর টক্সিক ব্লাড ইউজ করেছে। ইউটা তাকে হিল করার অফার করে ইন এক্সচেঞ্জ উইথ এ ফলস রিপোর্ট। এই ফলস রিপোর্টটা হলো ইউটা ইউজিকে এক্সিকিউট করে ফেলেছে। ইউজি ইতাদোরি এখন মারা গেছে। কিন্তু এর পরবর্তী আমরা দেখতে পাই ইউটার সামনে ইউজি বসে আছে। পরবর্তী আমরা বুঝতে পারি গোজো অনেক আগে ইউটাকে বলে গিয়েছিল যে ইউজির খেয়াল রাখতে। গোজো অনেক আগে বুঝে গিয়েছিল যে সে যদি না থাকে তাহলে তার স্টুডেন্ট ইউজি হোক অথবা মেগুমি এদের উপর অনেক বিপদ আসবে। এজন্য সে আগে থেকে ইউটাকে বলে রেখেছিল। অ্যান্ড ইয়েস, ইউজিকে বাঁচানোর জন্য ইউটা এই ফেক ডেথের নাটকটা করে। নাওয়াকে বাঁচানোর মাধ্যমে ফেক রিপোর্টও জমা দেয় হায়ার আপদের কাছে, কিন্তু ইউজি এখন ডেড। এমনকি ইউটা একটা বাইন্ডিং বা ইউজ করার মাধ্যমে ইউজাকে মারার সাথে সাথে তাকে হিলও করছিল। এভাবে ইউজি বেঁচে যায়। এটা ছিল ইউজির সেকেন্ড ফেক ডেথ। এর পরবর্তীতে মেগুমি ইউজিকে কনভিন্স করার চেষ্টা করে জুজুৎসু হাইয়ে চলে আসতে। শুধু তাই নয়, মেগুমির যে সিস্টার আছে সে একটা ডেডলি কম্পিটিশনে ফেসে গেছে। ডেডলি কম্পিটিশন বলতে কালিম গেম, কেনজাকুর কালিং গেম। মেগুমি ইউজির কাছে হেল্প চায় তার বোনকে বাঁচানোর জন্য। কেনজাকু কালিম গেমে এমন একটা কার্স টেকনিক ইউজ করেছে যেটার জন্য কিছু সিলেক্টেড ইন্ডিভিজুয়াল স্পেশালি সরসারাররা তাদেরকে ফোর্স করা হচ্ছে একে অপরকে মারার জন্য। ওয়েট, এর আগে তোমাদের আমি কেনজাকুর যে আসল প্ল্যান, কালিম গেম সবকিছু এক্সপ্লেন করছি। এটার জন্য তোমরা এই স্টোরিটাকে আরো ভালোভাবে এনজয় করতে পারবে।
সবার আগে তোমাদের ভেসেলের কনসেপ্টটা বুঝতে হবে। যে জায়গাতে তোমরা স্টার প্লাজমা ভেসেল দেখছো, দেখো নাই? অবশ্যই দেখছো। রিকো আমানাই সেই ছিল প্রেজেন্ট জেনারেশনের স্টার প্লাজমা ভেসেল। রিকা কিন্তু কোনো রিইনকার্নেশন ছিল না। রিকার কাজ ছিল টেনগেনের সাথে মার্জ হওয়া, মানে ওইভাবে না, অন্যভাবে মার্জ হওয়া। টেনগেনের সাথে মার্জ হওয়ার জন্য একটা স্পেসিফিক জিন লাগবে, যেটা শুধুমাত্র রিকার কাছেই ছিল। এজন্য রিকা স্পেশাল, এজন্য তাকে নিয়ে এত সব কাহিনী হয়েছিল। এই যে টেনগেনের ইমর্টালিটি, এটার কিন্তু একটা সাইড ইফেক্টও আছে। ইমর্টালিটির জন্য সে কোনো এজড হয় না, কিন্তু কিছু বছর পর পর তার বডি ইভলভ হতে শুরু করে। এজন্যই টেনগেন যদি স্টার প্লাজমা ভেসেলের সাথে মার্জ না হয়, তাহলে সে একটা কার স্পিড অথবা মনস্টার হয়ে যাবে। কিন্তু ভাই টেনগেন এত ইম্পর্টেন্ট কেন? ওর ইমর্টালিটি কেন ঠেকাতে হবে? টেনগেনই হলো মডার্ন জুজুৎসু সর্সারারদের ফাউন্ডেশন। এই যে জুজুৎসু হাই স্কুল দেখো না, এটার যে প্রোটেক্টিভ ব্যারিয়ার, এটা কিন্তু টেনগেনই কন্ট্রোল করে। জাপানকে কার স্পিড থেকে রক্ষা করে। সহজ ভাষায় সে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে, কিন্তু এর জন্য তাকে হিউম্যান ফর্মে থাকতে হবে, ইভলভ হলে চলবে না। টেনগেনের ইভলভ হয় 300 থেকে 400 বছর পর পর। এই সময়ের মধ্যে একটা স্টার প্লাজমা ভেসেল জন্মায়। সো জুজুৎসু সর্সারার এখন কাজ কি? টেনগেনের সাথে রিকো আমানাইকে মার্জ করা। টেনগেন যদি স্টেবল না থাকে, তাহলে কার্সের যে ফ্লো সেটা আরো বেশি বেড়ে যাবে। টেনগেন থাকতেই তোমরা অনেক কার স্পিড দেখেছো। একবার ভাবো, ও যদি না থাকে তাহলে ঠিক কি হবে? সো টেনগেনকে দরকার আছে। বুঝলাম ভাই। এবার বলেন কেনজাকুর প্ল্যান কি? এই ক্যারেক্টার আসলে কি চায়? এই বিষয়টা মনোযোগ দিয়ে শোনো। কেনজাকুর প্ল্যান হলো টেনগেনকে জাপানের সবগুলো মানুষের সাথে মার্জ করানো। সহজ ভাষায় সে সবাইকে রিকো আমানাই বানাতে চায়, বাট ইটস ইম্পসিবল। একটা হিউম্যানের সাথে টেনজেন কখনোই মার্জ হতে পারবে না, অন্তত নর্মাল ফর্মে না। এখানে আছে একটা বড় প্লট টুইস্ট। জুজুৎসু ওয়ার্ল্ডে জন্ম নিয়েছে তোজি ফুশিগুরো, যে কিনা এবার স্টার প্লাজমা ভেসেল রিকো আমানাইকে মেরে ফেলেছে। গোজো এবং গেটো মিলেও তাকে থামাতে পারেনি। সো যেটা হবার সেটাই হয়েছে। টেনগেন রিকো আমানাইয়ের সাথে মার্জ হয়নি। ইভলভ হতে হতে টেনগেন এখন একটা কার স্পিডের রূপ নিয়েছে। এখন সে যে কোনো হিউম্যানের সাথে মার্জ হতে পারবে, তোমার সাথেও, আমার সাথেও, তোমার এক্স এর সাথেও। যখন কথা বলছি কার স্পিড নিয়ে, তখন কার নাম আসবে? ইয়েস, গেটোর নাম আসবে। গেটোর টেকনিক কার্স ম্যানিপুলেশনের নাম আসবে। আর গেটোর বডি এখন কার কন্ট্রোলে? কেনজাকুর কন্ট্রোল। সো বুঝতে পারছো লিঙ্কটা? কেনজাকু ইচ্ছা করে গেটোর বডির কন্ট্রোল নিয়েছিল তার এই টেকনিকের জন্যই, যাতে করে কেনজাকু টেনগেনকে কন্ট্রোল করতে পারে। স্পেসিফিক ভাবে বললে টেনগেনকে অ্যাবজর্ব করতে পারে এবং নিজের ইচ্ছা মতো ইউজ করতে পারে। আর তোমরা সবাই জানো কেনজাকু কতটা হারামি। সে টেনগেনকে নিয়ে ঠিক কি করবে? ইয়েস, তার যে মেইন গোল জাপানের সবগুলো হিউম্যানকে টেনগেনের সাথে মার্জ করা, সেটাই করবে। বুঝলাম ভাই। এবার বলেন কেনজাকু আসলে কি চেয়েছে? আর এই কালিং গেমটাই কি? বলছি এই দুইটা একটার সাথে অনেক বেশি লিঙ্ক। টেনগেনের সাথে সব হিউম্যানকে মার্জ করার জন্য কেনজাকু কালিং গেম শুরু করে। কালিং গেমের উদ্দেশ্য ছিল যত বেশি কার্স এনার্জি প্রডিউস করা যায়, তত বেশি কার্স এনার্জি প্রডিউস করা। ধরো এটা হলো কালিং গেম, ঠিক আছে? এটার মধ্যে তোমার সবগুলো সর্সারাররা ফাইট করছে। এটাকে কেনজাকু একটা ব্যারিয়ারের মধ্যে রাখছে। এই ব্যারিয়ারের বাইরে কালিং গেম হবে না। এই যে ব্যারিয়ার, এই ব্যারিয়ারের মধ্যে সর্সারাররা কি করবে? একে অপরের সাথে ফাইট করবে। এই ফাইটিং এর মাধ্যমে অনেক বেশি কার্স এনার্জি রিলিজ হবে। অ্যাজ এক্সাম্পল আমরা এটাকে নিতে পারি। সাপোজ ধরো এইটা হলো তোমার পুরো ব্যারিয়ার, আর এটার মধ্যে সবগুলো তোমার কার্স এনার্জি। এই যে এত পর্যন্ত ধরো তোমার কার্স এনার্জি আছে। কেনজাকু কি করে? এই যে তোমার কার্স এনার্জি ফ্লো, এটার মধ্যে আবার টেনগেনকে ঢুকিয়ে দেয়। এরপর যেটা হয়, এই যে তোমার ব্যারিয়ার, এই ব্যারিয়ারের মধ্যে টেনগেন এবং কার্স এনার্জির হেভি ফ্লো হতে থাকে। কার্স এনার্জি রেডিয়েশন। কালিং গেমের মধ্যে যত বেশি ফাইট হবে, তত বেশি কার্স এনার্জি রিলিজ হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একসময় এই ব্যারিয়ারের মধ্যে কার্স এনার্জির ওভারফ্লো হয়ে যাবে। তারপর ধীরে ধীরে এর ভিতরে যারাই থাকবে তারাই একটা মিউটেন্ট হয়ে যাবে। ইয়েস, তোমরা ঠিকই ধরেছো। এই মিউটেন্টটি রিকো আমানাইয়ের মিউটেন্টের মতো। হোপ, আশা করি তোমাদের বোঝাতে পারছি। এভাবে কেনজাকু প্ল্যান করতে থাকে সবাইকে রিকো আমানাই বানানোর জন্য। বাট হোয়াই? এতে কেনজাকুর লাভটা কি? কেনজাকুর লাভ হলো সবাই যদি রিকো আমানাই হয়ে যায়, তাহলে সবাই একটা পারফেক্ট বিং হয়ে যাবে টেনগেনের সাথে মার্জ হওয়ার জন্য। তখন আর কোনো কমপ্লিকেশন থাকবে না। সত্যি বলতে কেনজাকুর যে কালিম গেম ছিল, সেটা একটা রিচুয়াল ছিল মার্জার হওয়ার আগে। সো কালিম গেমের যে রুলগুলো আছে সেগুলো আমি আবারও রিক্যাপ করছি। একটা সর্সারারকে মারলে তুমি 5 পয়েন্টস পাবে। নন সর্সারারকে মারার জন্য 1 পয়েন্ট পাবে। তুমি যদি 100 পয়েন্ট পাও, তাহলে তুমি একটা নতুন রুল অ্যাড করতে পারবে। যদি কেউ 19 দিনের মাথায় কোন রকম স্কোর না করে, তাহলে তার যে কার্স টেকনিক আছে সেটা একেবারে ভ্যানিশ হয়ে যাবে। ইনডিরেক্টলি ডেথ সেন্টেন্স। এখন আমাদের যে জুজুৎসু সর্সারাররা, এদের প্ল্যান হলো তারা কালিম গেমে ঢুকে পয়েন্ট জোগাড় করবে। পরবর্তীতে তারা একটা নতুন রুল অ্যাড করবে, যে রুলের মাধ্যমে প্লেয়াররা কালিম গেম ছেড়ে দিতে পারবে। তাদের আরো একটা অবজেক্ট হলো অ্যাঞ্জেল নামে সর্সারারকে খুঁজে বের করা, কারণ তার কার্স টেকনিক ইউজ করে প্রিজন রিলমকে ক্র্যাক করা যাবে। সহজ ভাষায় গোজোকে সিল করা যাবে।
এর পরবর্তী আর কি আমাদের যে জুজুৎসু সর্সারার আছে তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে যায়, এক এক গ্রুপের এক এক কাজ। ইউকি এবং চোসো ঠিক করে যে তারা বডিগার্ড হিসেবে থাকবে কেনজাকু থেকে টেনগেনকে প্রোটেক্ট করার জন্য। মাকি যেতে থাকে জেনিন ক্ল্যানের জন্য। ইউটা সহ মেগুমি এবং ইউজি কালিম গেমে ঢুকবে। মাকি মেইনলি জেনিন ক্ল্যানে গিয়েছিল তার ওয়েপেন কালেক্ট করার জন্য। এটার জন্য তাকে ফাইট করতে হবে তার নিজেরই বাবার সাথে। মাকি সহ তার বোন মাই সহজেই হেরে যায়। তাদের বাবা তাদের দুজনকে কার্সপ্রিদের ফুড হিসাবে আলাদা একটা চেম্বারে বন্দি করে রাখে। মাকির যমজ বোন মাই বুঝে ফেলেছিল সে সার্ভাইভ করবে না, এজন্য সে তার সবগুলো কার্স এনার্জি মাকির উপর ট্রান্সফার করে দেয়। নিজেকে স্যাক্রিফাইস করে দিয়ে মাকির যে হেভেনলি রেস্ট্রিকশন সেটাকে কমপ্লিট করে দেয়। মাকি এখন আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, অনেকটা তোজি ফুশিগুরোর মতো। মাকি সবার আগে তার বাবাকে মেরে ফেলে। পরবর্তী সেই ইতাচির মতো পুরো জেনিন ক্ল্যানকে এক্সিকিউট করে ফেলে। একের পর এক সর্সারারদের এমন ভাবে মেরে ফেলেছে যেন তারা মাকির সামনে কিছুই না। শুধু তাই নয়, তাকে আটকানোর জন্য জেনিন ক্ল্যানের পাওয়ারফুল মেম্বাররা আসে। এদের মধ্যে নাওয়া ছিল। সে নাওয়ার অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলে। এখানে আমরা দেখতে পাই সেই সিঙ্গেল অরা মোমেন্ট। নাওয়া পালানোর চেষ্টা করলে মাকির যে মা আছে সে তাকে মেরে ফেলে, কিন্তু পরবর্তীতে যখন মাকি তার মায়ের সাথে দেখা করে মাকি তার মাকেও মেরে ফেলে। পরবর্তীতে মাকি জেনিন ক্ল্যান থেকে বের হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই প্রিন্সিপাল ইয়াগার ডেথ সেন্টেন্স হয়ে আছে। কারা দিয়েছে? ইয়েস, হায়ার আপসরা দিয়েছে। কেন? গোজো এবং গেটোকে কন্ট্রোল না করতে পারার জন্য। এমনকি তাকে এক্সিকিউট করার জন্য গাকুগানজিকেও পাঠানো হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই তার অবস্থা এখন অনেক বেশি খারাপ। তাকে বাঁচানোর জন্য পান্ডা চলে আসে, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে। পান্ডা কিন্তু এখানে গাকুগানজিকে অ্যাটাক করে না। সে বুঝতে পারে গাকুগানজি মেইন না, মেইন দোষ হলো হায়ার আপসের। সত্যি বলতে পান্ডার এই ম্যাচুরিটিটা আমার অনেক ভালো লেগেছে। এর পরবর্তীতে আমরা ইউজি এবং মেগুমিকে দেখতে পাই হাকারির খোঁজে। হাকারি হলো একটা সাসপেন্ডেড থার্ড ইয়ার। সে সর্সারারদের নিয়ে একটা সিক্রেট ফাইট ক্লাব চালায়। ইউজি সেখানে যায় ছদ্মবেশে। এমনকি ইউজি এখানে পান্ডার সাথে একটা ফেক ম্যাচও খেলে। পরবর্তীতে আমরা দেখতে পাই হাকারি ইউজিকে ইনভাইট করে, কিন্তু সে ইউজিকে ধরে ফেলে। এখানে কিন্তু আমরা হাকারির পার্টনার কিরারাকেও দেখতে পাই। সে ফাইট করছিল মেগুমির সাথে। পরবর্তীতে আমরা হাকারি এবং ইউজির একটা ব্যাটেল দেখতে পাই। অনেক মার খাওয়ার পরও ইউজি হাকারির কাছে হেল্প চায়। হাকারি ইউজির হুইল পাওয়ার দেখে অনেক বেশি শকড হয়ে যায়। পরবর্তীতে হাকারি ঠিক করে যে সে ইউজিদের হেল্প করবে, তবে সে একটা ডিলেও চলে আসে। খাতা কলমে ধরতে গেলে মেগুমি কিন্তু এখন জেনিন ক্ল্যানের হেড। মেগুমি হাকারিকে জেনিন ক্ল্যানের যে ব্যাকআপ আছে সেটা অফার করে। ব্যাস, হাকারির আর কি লাগে? জেনিন ক্ল্যানের কাছে টাকা পয়সা এবং পাওয়ার দুটাই আছে। হাকারি কিন্তু জানে না জেনিন ক্ল্যানের এক্সিস্টেন্স নিয়ে অনেক প্রশ্ন আছে। হোয়াট এভার, আমরা মেইন কাহিনীতে চলে আসি। পরবর্তীতে আমরা কালিন গেমের যে হোস্ট আছে কোগানেকে দেখতে পাই। সে হুট করে রুল নাম্বার 8 বলতে শুরু করে। কালিন গেমের যত প্লেয়ার আছে তাদের যে পয়েন্টস এবং লোকেশন সেটা সবাই দেখতে পারবে। এটা অ্যাড করেছে একটা এনশিয়েন্ট রিইনকার্নেট সর্সারার কাশিমো হাজিমে। তার মেইন গোল হলো সুকুনার সাথে ব্যাটেল করা। মডার্ন এরার উইক অপোনেন্ট দেখে সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড। এদিকে আমাদের ইউজি ইতাদোরি টোকিও ব্যারিয়ারে ঢুকে গেছে। এখানে তার সাথে ক্লাশ হয় হাবার সাথে। এমন একটা সর্সারার যে কিনা তার হেডকে ফ্যান হিসাবে ইউজ করতে পারে। ইউজি হাবাকে একটা সিঙ্গেল পাঞ্চ দিয়ে হারিয়ে দেয়। অন্যদিকে আমরা মেগুমিকে দেখতে পাই অনেক বড় ট্র্যাপে। রেজি নামে একটা অ্যানশিয়েন্ট সর্সারার তাকে ট্র্যাপে ফেলে দেয়। তার কাছে একটা উইয়ার্ড পাওয়ার আছে। সে যে কোনো রিসিভ, কন্ট্রাক্ট, টিকিট এগুলোকে বার্ন করে বিভিন্ন ফিজিক্যাল অবজেক্ট, ওয়েপের এমনকি অ্যাবস্ট্রাক্টও ম্যানিফেস্ট করতে পারে। এই জন্য তার ক্যারেক্টার ডিজাইনটাই এমন, চারপাশে শুধু রিসিপ্ট আর রিসিপ্ট। এর পরবর্তীতে আমরা ইউজিকে দেখতে পাই একটা থিয়েটারে উইথ হিগুরোমা হিরোমি। এমন একটা লয়ার যে কিনা মাত্র 12 দিনের মাথায় 102 পয়েন্টস পেয়েছে। হিগুরোমা তার ডোমেইন অ্যাক্টিভেট করে। এটার মধ্যে আছে ডেডলি সেন্টেন্সিং, একটা সুপার ন্যাচারাল কোর্ট রুম। এখানে কিন্তু যে কোনো ফিজিক্যাল ভায়োলেন্স ব্যান। সে তার কোর্ট রুমে ইউজিকে গিল্টি প্রমাণ করে। এটার জন্য ইউজি তার কার্স এনার্জিকে হারিয়ে ফেলে। পরবর্তী হিগুরামা একটা বড় সড়ো হ্যামার দিয়ে ইউজির উপর অ্যাটাক করে। পরবর্তী ইউজি শিবুয়া ম্যাসাকারের জন্য একটা রিট্রায়ালের আপিল করে। ইউজি কনফেস করার পর ডোমেইন থেকে তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়। বুঝতে পারছি হিগুরোমার যে কার্স টেকনিক, ডোমেইন এক্সপেনশন সবকিছু অনেক টাফ, একটু ক্রিটিক্যাল। খুব দ্রুতই আমি ডোমেইন এক্সপেনশনের ভিডিও নিয়ে আসবো। সেখানে হিগুরামার এই ডোমেইনটা আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করবো। আপাতত স্টোরিটা শুনতে থাকো। পরবর্তী হিগুরামা ইউজির আসল সত্য জানতে পারে। শিবা ইনসিডেন্টের সময় আসলে সুকুনা তার কন্ট্রোলে ছিল। ইউজি নয়, সুকুনাই সবকিছু করেছে। অ্যান্ড ইয়েস, এই গিল্টি থেকে ইউজি হিগুরামাকে হারিয়ে দেয়। পরবর্তীতে আর কি আমাদের যে লয়ার আছে সে ইউজিকে নট গিল্টি ঘোষণা করে দেয়। ইউজি এখানে কোনো মতো বেঁচে যায়। পরবর্তীতে হিগুরামা রুল 10 অ্যাড করে যে একটা প্লেয়ার অন্য প্লেয়ারকে তার সবগুলো পয়েন্ট ট্রান্সফার করে দিতে পারবে। পরবর্তীতে সেই প্লেয়ার সেই গেম থেকে বের হয়ে যেতে পারবে। অন্যদিকে মেগুমির অবস্থা অনেক বেশি খারাপ। মেগুমি এতক্ষণে হোল্ড ব্যাক করছিল, কিন্তু যখনই সে কোকেনেই থেকে ইউজির নতুন রুল জানতে পারে তখন সে আর হোল্ড ব্যাক করে না।
সে সাথে সাথে রেজির একটা এলাকে ডিস্ট্রয় করে দেয়। পরবর্তীতে মেগুমি তার ইনকমপ্লিট ডোমেইন অ্যাক্টিভেট করে। অন্যদিকে রেজি সেও কিন্তু কম পাওয়ারফুল ছিল না। তাদের দুজনের মধ্যে বেশ ভালোই সিরিয়াস ফাইট হচ্ছিল। রেজি ইউজ করে তার হলো উইকার বাস্কেট, কিন্তু মেগুমির সামনে এটা ইউজলেস হয়ে যায়। মেগুমি রেজিকে ওভারপাওয়ার করতে থাকে। পরবর্তীতে রেজি তার ডোমেইন ইউজ করে 3টা ম্যাসিভ ট্রাকের মতো ওজন মেগুমির উপর রাখে। মেগুমি অনেক চেষ্টা করেও এত ওয়েটের প্রেসার হ্যান্ডেলই করতে পারছিল না। বুঝতে পারছো মেগুমির মাথার উপর 3টা বড় বড় ট্রাকের হিউজ টনের ওজন। নর্মাল কেউ হলে তো সে সেখানে ক্রাশ হয়ে যেত। মেগুমি চালাকি করে তার সম্পূর্ণ বডিতে কার্স এনার্জি ফ্লো করাতে থাকে, যাতে করে ওয়েটের যে ইম্প্যাক্টটা সেটা কিছুটা কম হয়। পরবর্তীতে মেগুমি সুযোগ বুঝে একটা হিউজ এলিফেন্টকে সামান করে। এই এলিফেন্টের অ্যাটাকে রেজির অবস্থা খারাপ হয়ে যায়। বাট গেস হোয়াট, রেজি তারপরে হার মানে না। পরবর্তীতে তাদের মধ্যে আমরা একটা ব্রোকেন হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট ব্যাটেল দেখতে পাই। কেউ কারো থেকে কম যাচ্ছিল না, কিন্তু বুঝতেই পারছো মেগুমি হলো গোজোর স্টুডেন্ট। লার্জ যে ব্লোটা সেটা মেগুমি দেয়। পরবর্তীতে আমাদের দেখানো হয় তাকাবা ফুমিহিকো, 35 বছরের একটা সাধারণ কমেডিয়ান। মানো আর না মানো এর কাছে কিন্তু গোজোর লেভেলের পাওয়ার আছে। ইয়েস, সেটা নিজেও জানে না। তার অ্যাবিলিটি হলো সে যেটাকে ফানি ভাববে সেটাই রিয়ালিটি হয়ে যাবে। ইয়েস, তার অ্যাবিলিটিটা এতটাই ব্রোকেন। অ্যাজ এক্সাম্পল ধরো সে ভাবলো সুকুনা মারা গেছে, অ্যান্ড ইয়েস সুকুনা আসলেই মারা যাবে। তবে হ্যাঁ, তার কাছে এটা ফানি লাগতে হবে। মজার বিষয় হলো তার কাছে যে এই অ্যাবিলিটি আছে সেটা জানেই না। এবার আমরা দেখতে পাই বহুল প্রতীক্ষিত দ্য অ্যাঞ্জেল। তাকে আমরা দেখতে পাই মেগুমির কোল্যাপস বডির সামনে। বাট গেস হোয়াট, আমাদের কালিং গেমের মধ্যে ইউটা ঢুকে পড়েছে এবং বুঝতে পারছো ইউটা যেখানে আছে অরা ফার্মিং তো হবেই। ইউটার সামনে ছিল বিলিয়নস অফ কার্স ককরোচ। ইয়েস, তেলাপোকা, যেটা দেখে মেয়েরা ভয় পায়। বাঘ সিংহ দেখে ভয় পাবে না, তেলাপোকা দেখে যতটা ভয় পাবে। এই ককরোচ গুলো সিভিলিয়ানদের উপরে অ্যাটাক করে দিয়েছিল। তাদেরকে বাঁচানোর জন্য ইউটা ব্যাটেল করে ককরোচ স্পিরিটের সাথে। একদম শুরুতে ইউটা একটু স্ট্রাগল করছিল, কিন্তু পরবর্তী সে চালাকি করে সেই ককরোচটাকে হারিয়ে দেয়। মানো আর না মানো ইউটা রিয়ালি এই ককরোচ কাস্পিরিটকে কিস করে, অন্যরকম কিস। আই ওয়ান্ডার রিকা কি ভাবছে। যাই হোক, এই কিসের মাধ্যমে ইউটা মেইনলি তার যে রিভার্স কার্স এনার্জি সেটা ইউজ করেছিল। যখন ইউটা রিভার্স কার্স এনার্জি ককরোচ কাস্পিরিটের মধ্যে ঢুকে যায়, সে সাথে সাথে ব্লাস্ট হয়ে যায়। বাট ওয়েট, এখানে শেষ নয়। ইউটার সামনে এখন তিনটা পাওয়ারফুল অপোনেন্টস সবাই মিলে একসাথে ইউটার উপর অ্যাটাক করে দেয়। তিনজনে কিন্তু অনেক পাওয়ারফুল। প্রথমে আসে তাকাকো, তারপর আসে রিও। এরা দুজন মিলে ইউটার উপর একের পর এক অ্যাটাক করতেই থাকে। একদম শুরুর দিকে ইউটা এদের সামনে টিকতেই পারছিল না। পরবর্তী উপায় না পেয়ে ইউটা তার রিং ইউজ করে রিকাকে ফুললি ম্যানিফেস্ট করে। অ্যান্ড ইয়েস, ইউটা এখন কপি টেকনিক ইউজ করবে। ইউটার কাছে আছে 5 মিনিটস। সে তাকাকোকে একদম ফ্রিজ করে দেয় ইনুমাকি টেকনিক ইউজ করে। শুধু তাই নয়, ইউটা রিওর উপর একটা বড় সড়ো স্ল্যাশ অ্যাটাক করে। রিও ইউটার উপর একের পর এক ব্লাস্ট করতেই আছে। পরবর্তী আমরা দেখতে পাই এরা তিনজনই তাদের ডোমেন এক্সপেনশন খুলে ফেলে। ইউটার সামনে এখন দুইটা পাওয়ারফুল ডোমেন। শুধু তাই নয়, ইউটা অনেক আগে যে ককরোচ কার্সপিটকে মেরে ফেলেছিল সেও আবার ব্যাক চলে আসে ইভলভ হয়ে। ইউটার সামনে এখন তিনটা পাওয়ারফুল অপোনেন্টস। পরবর্তী ইউটা রিকার হেল্প নিয়ে তাকাকোর যে হ্যান্ড আছে সেটাকে খেয়ে ফেলে। হুট করে কে ভেবে রিও তাকাকোকে ডিস্ট্রয় করে দেয়। অন্যদিকে ইউটা সেই ককরোচ কার্সপিটকে আবারও মেরে ফেলে। রিও এবার সিরিয়াস হয়ে তার ফাইনাল অ্যাটাক করে। এখানে একটা মজার জিনিস হয়, ইউটা তাকাকোর যে টেকনিক সেটা কপি করে ফেলে। তাকাকোর যে টেকনিক স্পেসে কন্ট্রোল করা সেটাকে কপি করে ফেলে। তোমাদের হয়তো খেয়াল আছে রিকা কিন্তু তাকাকোর হাতকে কনজিউম করে ফেলেছিল। তাকাকোর অ্যাবিলিটি ইউজ করে ইউটা রিওর যে ডিভাস্টিং অ্যাটাক ছিল সেটাকে ডিফ্লেক্ট করে দেয়। পরবর্তীতে আর কি ইউটা এবং রিকা মিলে রিওর অবস্থা খারাপ করে ফেলে। হুট করে রিও খেয়াল করে যে তার যে অ্যাটাক সেটা তার গায়ে লাগছে। ইয়েস, রিও এতটাই পাওয়ারফুল ছিল যে তার অ্যাটাক দিয়ে তাকে মারতে হতো। সে ইউটাকে মারার জন্য যে ফাইনাল অ্যাটাক রেডি করেছিল সেই অ্যাটাক দিয়ে তাকে মেরে ফেলা হলো। দিস ইজ দ্য ব্যাটল আইকিউ অফ ইউটা। এই জন্য ইউটাকে আমার এত বেশি ভালো লাগে। কিন্তু খুবই অবাক করার বিষয় হলো রিও মারা যাওয়ার সময় অনেক বেশি স্যাটিসফাইড ছিল। সে উল্টা ইউটাকে থ্যাঙ্কস জানায়। তার যে 1000 বছরের ক্ষুধা ছিল সেটাকে শেষ করার জন্য থ্যাঙ্কস জানায়। পরবর্তী আমরা ইউটাকে দেখতে পাই উইথ 190 পয়েন্টস। অ্যান্ড ইয়েস, এটার মাধ্যমে আমাদের জুজুৎসু কাইসেন অ্যানিমের সিজন 3 শেষ হয়ে যায়। সো দ্যাটস ইট এভরিওয়ান। আশা করি পুরো ভিডিওটা তোমরা অনেক বেশি এনজয় করছো। বেশ কিছু ক্রিটিক্যাল বিষয় আমি খুব সহজভাবে এক্সপ্লেন করার ট্রাই করছি। হোপফুলি তোমরা বুঝছো। তারপর যদি কিছু না বুঝে থাকো কমেন্ট করো, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার সবকিছু করে দাও। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।